শ্রী শ্রী ঠাকুর, পূজনীয় বৌধানরা, উপস্থিত দাদা ও মায়েরা, আজকে এই বালি অঞ্চলে এই বার্ষিক উৎসব প্রত্যেক বছর হয়ে থাকে। সেই উপলক্ষে আজকে প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চর্যাশ্রম আয়োজিত এই উৎসব হচ্ছে। এই জায়গার একটা ঐতিহাসিক পবিত্রতা আছে। সামনেই বেলুড় মঠ, যেখানে স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত বিশ্ববিখ্যাত জায়গা। পৃথিবীর প্রতিটি মানুষ যারা ভারতের সংস্কৃতির সাথে পরিচিত, তারা ভারতের আইকন হিসেবে বিবেকানন্দকে দেখেন, ওয়ান অফ দ্য আইকনস, এবং তার কর্মক্ষেত্র এই পাশেই। ফলে সব মিলিয়ে এই যে উৎসবের একটা আলাদা পরিবেশ পরিমণ্ডল গড়ে উঠেছে, এবং এই উৎসবের মাধ্যমে যে বার্তা আমরা দিতে চাইছি, উৎসবের উদ্যোক্তারা দিতে চাইছেন, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর যা স্বপ্ন দেখেছিলেন, যা আশা করেছিলেন মানুষের কাছে, সেই বার্তা তিনি আমাদের প্রত্যেকের কাঁধে দায়িত্ব দিয়েছিলেন। আমি চাই তোমরা আমার ইচ্ছাকে নিজের ইচ্ছা বলে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে এই মিশনকে পৌঁছে দাও পৃথিবীর দ্বারে দ্বারে। তিনি আরো এক জায়গায় বলছেন, আমি চাই এমন একটা দিন আসুক যে পৃথিবীর একটি মানুষও যেন এই কথা না বলতে পারে যে আমি তো এই কথা জানতাম না। এত বড় দায়িত্ব তিনি আমাদের দিচ্ছেন। অর্থাৎ আগামী দিনের যে বিশ্ব সভ্যতা, মানব সভ্যতা, আগামী দিনে মানুষের অস্তিত্বের প্রশ্ন যেখানে, সেই প্রশ্নের সদুত্তর, বৈজ্ঞানিক ভিত্তিক উত্তর, বৈজ্ঞানিক পথ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিয়ে গেলেন পৃথিবীর প্রতিটি মানুষের জন্য, দীক্ষিত অদীক্ষিত বিভিন্ন সম্প্রদায় নির্বিশেষে। কি সেই বার্তা? প্রসঙ্গক্রমে আজকে এক আলোচনার বিষয় রাখা হয়েছে, সুপ্রজননের প্রয়োজনীয়তা আজকের সমাজে। এটা একটা ধর্মসভা, আমরা একটা ধর্মীয় অনুষ্ঠানে এখানে সমবেত হয়েছি। এই ধর্মীয় অনুষ্ঠানে এমন একটা বিষয় রাখার অর্থটা কি? সুপ্রজনের প্রয়োজনীয়তা। বর্তমান সভ্যতা বিশ্বাস করে এটা একটা পার্সোনাল ম্যাটার, এটা একটা ব্যক্তিগত বিষয়। আমি কি করব না করব এটা আমার ব্যক্তিগত বিষয়। আমার রুদ্ধ দুয়ারে আমি কি অবস্থায় আছি সেটা আমার ব্যাপার। এখানে কারোর হাত খাটে না, এখানে কারোর প্রবেশ খাটে না। এই বিষয়টা এমন একটা বিষয় বর্তমান তথাকথিত শিক্ষিত সমাজ মনে করে। সেটা একটা ধর্মীয় সভায় ওপেন ডিসকাশনের বিষয় হতে পারে, ওপেন স্টেজ ডিসকাশনের বিষয় হতে পারে। কেন রাখা হলো এটা? ঠাকুর এই বিষয়টাকে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গেছেন। ঠাকুর বলছেন এক জায়গায় যে কোন সভ্যতাকে যদি ধ্বংস করে দিতে হয়, কোন জাতিকে যদি ধ্বংস করে দিতে হয়, তার বিবাহ নীতির মধ্যে তুমি গোল ঢুকিয়ে দাও, আপনা আপনি সে সমাজ বা সেই জাতি ধ্বংস হয়ে যাবে না। আজকের বর্তমান পরিস্থিতি অনুসারে, বর্তমানে সমাজের গতি প্রকৃতি দেখে, বর্তমান সাংস্কৃতিক যে জ্ঞান ভাণ্ডার, তার পরিপ্রেক্ষিতে সেই আলোকে যদি আমরা সমাজটাকে দেখি, সেখানে বিবাহ, সুপ্রজনন, এইটা আমার পার্সোনাল চয়েস একমাত্র এই হিসেবে আমরা দেখি। সেখানে মঙ্গল অমঙ্গলের প্রশ্নটা খুব একটা বিষয়বস্তু হয়ে ওঠে না। সেখানে আগামী দিনে এর মধ্যে দিয়ে কি পরিণতি হতে পারে সেগুলো কখনো বিষয় হয়ে ওঠে না। আমার পছন্দ
পছন্দ, আমার ইচ্ছে, একটি মেয়ের ইচ্ছে, ব্যাস আইন তাকে অনুমতি দিয়ে দিচ্ছে যে তারা বিবাহ করতে পারে একটি বিশেষ বয়সের পর। খুব দুঃখের সাথে বলতে হয়, খুব বেদনা ভার হৃদয় দিয়ে বলতে হয়, তাদের দৃষ্টির যে প্রসারণ মনে হয় সেটা খুবই সীমিত, যদিও তারা শিক্ষায় তারা অনেক উন্নত, হয়তো পুঁথিগত শিক্ষায়। এখানেই প্রয়োজন হয় দ্রষ্টা পুরুষের, যিনি তথাকথিত জ্ঞানের অনেক ওপরে, অনেক দূরে অবস্থান করছেন, অনেক ওপরে অবস্থান করছেন, অনেক সুদূর প্রসারী দৃষ্টি যার। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ছিলেন এমন একজন সুদূর প্রসারী দৃষ্টি সম্পন্ন মানুষ। তিনি বলছেন, আমি তোমাদের একটা এভারলাস্টিং টর্চ দিয়ে গেলাম, বিয়ন্ড মে বি অ্যাচিভড। এমন একটা টর্চ দিয়ে গেলাম যে আলো ফেলে আপনারা বিয়ন্ড মানে আমার সীমার বাইরেও আপনি যে চলে যেতে পারেন। কি সেই আলোকবর্তিকা? সে আলো হলো মানুষ তৈরির যে কৌশল, মানুষ তৈরির বিজ্ঞান। নেতাজি সুভাষচন্দ্র বসু, খুব আলোচনা হচ্ছে আজকাল নেতাজিকে নিয়ে, তিনি জীবিত ছিলেন কি ছিলেন না, সেই এয়ার ক্র্যাশে তিনি দেহত্যাগ করেছিলেন কি করেননি, একটা বিশাল বিতর্কের বিষয়, ন্যাশনাল ইস্যু হয়ে গেছে। কেউ বলছেন এখনো জীবিত আছেন, ইত্যাদি ইত্যাদি। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন, তিনি বলেছিলেন যে এই স্বাধীনতা আন্দোলন যে শুরু হয়েছে, কোথা থেকে শুরু করতে হবে বলে আপনার মনে হয়? অত্যন্ত একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ আলোচনা শ্রী ঠাকুরের সাথে, যদিও সেটা খুব সংক্ষিপ্ত ছিল। শ্রী ঠাকুর বললেন যে আমাদের মানুষ প্রথমে তৈরি করতে হবে। নেতাজি বলছেন, মানুষ তৈরির পরিকল্পনা তো আমি জানি, এবং বিবেকানন্দ, তিনি স্বামী বিবেকানন্দের ভক্ত ছিলেন, এই মাটিতে যার কর্মক্ষেত্র। তিনি বলেছেন যে শিক্ষা দিয়ে, শিক্ষার মাধ্যমে মানুষ তৈরি হবে। ঠাকুর বললেন, হ্যাঁ শিক্ষা দিয়ে হতে পারে, কিন্তু একটি মানুষের বীজ যদি সঠিক না হয়, তাহলে কিভাবে তাকে শিক্ষিত করবেন, কি তাকে শিক্ষা দেবেন? বলে এতদিন আমি তাই ভাবতাম, এখন মনে হচ্ছে যে সত্যি বীজ যদি সঠিক না হয় তাহলে শিক্ষা হবে কোত্থেকে? তার জন্য কি করতে হবে? বলে বিবাহ ব্যবস্থা ঠিক করতে হবে। বলে বিবাহ ব্যবস্থা, এই জন্য অনেক সময় লাগবে। বলে যার জন্য যা সময় দেওয়ার তাই দিতেই হবে। তিনি তার চিন্তা জগতে একটা আলোড়নের সৃষ্টি হয়ে গেল। তিনি শিক্ষিত মানুষ, বিশাল শিক্ষিত, আইএস পাস করেছিলেন তিনি, এত বড় একটা রাজনেতা, তার মাথায় ব্যাপারটা আসেনি। আমরা কি করে আশা করতে পারি যারা কনস্টিটিউশন তৈরি করেছেন তাদের মাথায় বিষয়টা আসবে? এটা অতিরিক্ত আশা করা হয়ে যাচ্ছে। শ্রী ঠাকুর তার মাথায় দেখিয়ে দিলেন, যদি বিবাহ সঠিক না হয় বীজ ঠিক হবে না, আর বীজ ঠিক হবে না, গাছ ঠিক হবে না, মানুষ ঠিক হবে না। তাহলে কোথায় এটা? কেন কেন এরকম বলা হচ্ছে? এ কি স্বাধীনতার অপলাপ? একটা পুরুষ একটা নারী প্রকৃতির নিয়মে তারা পরস্পরের প্রতি আকর্ষিত হয়, আকর্ষণ বোধ করে। কেন? এই আকর্ষণের পেছনে কি বিজ্ঞান রয়েছে, কি মনোবিজ্ঞান রয়েছে, কি জীববিজ্ঞান রয়েছে? শ্রী ঠাকুর বলছেন, এই আকর্ষণের পেছনে রয়েছে নিজেকে বৃদ্ধি করার বাসনা, নিজেকে টেন্ডেন্সি টু মাল্টিপ্লাই। From there they are getting attracted to each other. First mental attraction, then biological attraction. এটা প্রকৃতির নিয়ম। তো এখানেই প্রশ্ন আসছে, আমি বৃদ্ধি পাওয়ার আকর্ষণ থেকে তারা পরস্পরের প্রতি আকর্ষিত হচ্ছে। তো বৃদ্ধি পাওয়া মানেটা কি? কোথায় যেতে চাই, কি পেতে চাই? বৃদ্ধি পাওয়া মানে আমার যোগ্যতার পূর্ণ বিকাশ। তো যোগ্যতার বিকাশ হবে কোত্থেকে? আমরা এখন কি করছি? নানাভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আমরা যোগ্যতা বিকাশ করার চেষ্টা করছি।
কিন্তু একটা স্কুলে আপনি চিন্তা করে দেখুন, একটা স্কুলে যখন অনেক ছাত্র পড়াশোনা করছে, সেখানে সবাই একই শিক্ষা পাচ্ছে, মোটামুটি একই পরিবেশ থেকে তারা আসছে, কিন্তু একইভাবে তারা বিবর্তিত হয়ে উঠতে পারছে না, একইভাবে পরিবর্তিত হয়ে উঠতে পারছে না। কারণ কি? তার পেছনে লুকিয়ে আছে সেই জন্মগত সংস্কার। সেই জন্মগত সংস্কারটা তার জন্মের মধ্যে দিয়ে আসে। আজকে আমরা আলোচনা করছিলাম, একটি শিশু জন্মাবার 20 বছর আগে সে ঠিক হয়ে যায় সে কেমন শিশু চাই জন্মাবে। এটা ঠাকুরের কথা। 20 বছর আগে একটি শিশু জন্মে 20 বছর আগে কি করে ঠিক হয়ে যায়? এটা কোনো আজগুবি কথা নাকি পরলোকে পরজন্মের কথা বলা হচ্ছে? তা নয়। তার বাবা মা যে আজকে হলো, তাদের 20 বছরের আচার আচরণ কেমন ছিল, তাদের কোন বংশধারা থেকে তারা এসেছিলেন, তারা কিভাবে নিজেকে শিক্ষিত করে চলেছিলেন, তারা কিভাবে নিজেকে অনুশাসিত করে তুলেছিলেন, তাদের জীবনচর্যার মধ্যে পবিত্রতা কতক্ষণ ছিল, এবং শুধু তাই নয়, তাদের পারস্পরিক কম্পেটেবিলিটিটা কতখানি, পরস্পরকে সয়ে বয়ে চলার যে বুদ্ধি কতখানি তারা অ্যাডজাস্টেড ছিল পরস্পরের প্রতি। এখানে বিশেষ করে ঠাকুর বলছেন বিবাহের অধিকার নারীদের। যে পুরুষ বিবাহের প্রতি আকর্ষিত হয়ে নারীর পেছনে ধাওয়া করে, বিবাহের জন্য সে আমন্ত্রণ করে রেখে সে বিবাহের প্রথমেই সে বিবাহের অযোগ্য, প্রথমেই সে রিজেক্টেড হয়ে যাওয়া উচিত। সেইভাবে মেয়েদের শিক্ষিত করে তোলো। স্বাভাবিকভাবেই মেয়েরা শ্রেষ্ঠকে বরণ করতে চায়। মেয়েদের মধ্যে প্রবণতা হলো শ্রেষ্ঠকে গ্রহণ করা। সেই শ্রেষ্ঠের প্যারামিটার কি হবে? সৌন্দর্যে শ্রেষ্ঠ, রোজগারে শ্রেষ্ঠ, শিক্ষায় শ্রেষ্ঠ, ব্যবহারে শ্রেষ্ঠ, কোন দিক দিয়ে শ্রেষ্ঠ? 1 নম্বর হলো ঠাকুর বলছেন জৈবিক উৎকর্ষতা দিক দিয়ে শ্রেষ্ঠ। প্রথম নম্বর, বংশগতভাবে সে যেন শ্রেষ্ঠ হয়, তেমন পুরুষ তার জন্য উপযুক্ত, প্রথম নম্বর। তারপরে দেখতে হবে তার শ্রেষ্ঠের প্রতি আনতি আছে কিনা, প্রথমত বাবা মার প্রতি। বাবা মার ইচ্ছাকে প্রায়োরিটি দেয় কিনা, তাকে গুরুত্ব দেয় কিনা, তাদের প্রতি সে সম্মান দেখায় কিনা, এবং তার মধ্যে দিয়ে সে জীবনে কোনো একটা মহৎ আদর্শকে নিয়ে চলে কিনা, একজন জীবন্ত আদর্শকে নিয়ে চলে কিনা। এক সময় এমন ছিল আর্য সমাজ ব্যবস্থাতে যে মেয়েদের শিক্ষিত করা হতো বিবাহের জন্য, প্রথমেই দেখা হতো সে কোনো গুরুর শিষ্য কিনা। 1 নম্বর, প্রথম কোন গুরুর শিষ্য সে। গুরু শিষ্য না হলে, শ্রেষ্ঠ গুরু শিষ্য না হলে তাকে স্বামী হিসাবে গ্রহণই করতো না। আমি অনেক বিবাহ বাড়িতে গিয়ে দেখেছি মেয়েদের কানে কানে বলা হচ্ছে, ভাই এটা দীক্ষিত পরিবার, এরা ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত ছেলে, যদি ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষিত হয়, ভাই দেখ সাবধানে থাকে, তোদের দীক্ষা টিক্ষা দিয়ে দিতে পারে, ওর মধ্যে ঢুকিস না, লাইফের এনজয়মেন্ট শেষ হয়ে যাবে, আনন্দ শেষ হয়ে যাবে। লাইফের আনন্দ কোথায়? প্রবৃত্তির তাড়নায় দৌড়তে দৌড়তে আনন্দ, নাকি প্রবৃত্তি নিয়ন্ত্রণী চলনের মধ্যে দিয়ে আনন্দ, সেটা আমাদের বিচার করতে হবে। আনন্দটা কোথায়? স্বাধীনতাটা কোথায়? প্রবৃত্তির অধীনতা, প্রবৃত্তির স্বাধীনতা না প্রবৃত্তির ওপর আমার অধীনতা, আমার স্বাধীনতা, আদর্শের স্বাধীনতা না প্রবৃত্তির স্বাধীনতা, এটা বিচার করতে হবে প্রথমে। যদি প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে আমি জীবনের কোনো দিকে আমি সাকসেসফুল হতে পারি না, বিশেষ করে বিবাহের ক্ষেত্রে। তাই তাদের শিক্ষিত করা হতো। প্রথমে দেখো কোন গুরুর প্রতি সমর্পিত কিনা, শিক্ষিত হয়েছে কিনা তার প্রতি সমর্পিত হয়ে, তবে সে চরিত্রবান, এটা মোটামুটি বোঝা যেতে পারে সে চরিত্রবান, নিজের চরিত্রকে সে নিয়ন্ত্রণ করতে শিখেছে, বৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। তাই বিবাহের ক্ষেত্রে বলে বাইন্ডিং ফ্যাক্টর হলো, সিমেন্টিং ফ্যাক্টর হলো একজন স্বামী স্ত্রীর মধ্যে এক আদর্শ, মানে দীক্ষিত দুজনে একই আদর্শে যদি দীক্ষিত হয়, তাদের প্রেমের গাঢ়ত্ব অনেক বেড়ে যায়, প্রেমটা দীর্ঘস্থায়ী হয়, প্রেম গভীরে যায়। এই গভীর প্রেমের মধ্যে দিয়ে যখন দুজনের একটা সন্তানের জন্য তারা কল্পনা করেন, তো সেই গভীর উচ্চ আদর্শের
ঘনীভূত রূপ হয়ে তাদের সন্তানের মধ্যে দিয়ে তারা মূর্ত হয়ে সেই সন্তান পৃথিবীতে আসে, যে আগামী দিনে সমাজকে দেশকে আলোকিত করে। এই হলো জীবন বিজ্ঞানের রহস্য। তাই ঠাকুর বলছেন এই বিবাহকে শ্রী ঠাকুরের আন্দোলনের অন্যতম স্তম্ভ হিসাবে ঠাকুর ব্যবহার করেছেন, দীক্ষা শিক্ষা বিবাহ। তাই আজকের আলোচ্য বিষয়কে এটাকে রাখা হয়েছে ওপেন মঞ্চেতে, একটা ধর্মসভাতে বিবাহ সুপ্রজনের বিষয়টাকে রাখা হয়েছে। এখানে এর গুরুত্ব। তাই মানুষ যদি না হয় তাহলে দেশ গড়ে উঠতে পারে না, সমাজ গড়ে উঠতে পারে না, জাতি গড়ে উঠতে পারে না। ঠাকুর এক জায়গায় বলছেন ঘরে ঘরে দাম্পত্য অশান্তি, একটি বিবাহ ঠিক মতন হচ্ছে না, তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে। একজন দোষটা পুরুষ এই কথা বলতে পারেন। ঘরে ঘরে দাম্পত্য অশান্তি, একটি বিবাহ ঠিক মতন হচ্ছে না, তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে। মানুষ আসছে না, মানুষ শুধু জন্মাচ্ছে না তাই নয়, দাম্পত্য অশান্তির মধ্যে দিয়ে মানুষের যে ভেতরে ইনহারেন্ট পটেনশিয়ালস, ভেতরে যে ক্ষমতা যেটা, যোগ্যতা যেটা, সেগুলি ক্রমক্রমে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা হিউম্যান রিসোর্সের কথা বলি, মানব সম্পদের কথা বলি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কথা বলি। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট একমাত্র প্রকৃতপক্ষে বাড়িতে হতে পারে, পারিবারিক জীবনের মধ্যে দিয়ে হতে পারে, সুস্থ আনন্দময় দাম্পত্য জীবনের মধ্যে দিয়ে হতে পারে। এখন নানা রকম গবেষণায় কথা বলছে, বলছে আর্থিকভাবে মানুষকে উন্নত করে দাও, মাত্র 20% তারা আনন্দ লাভ করতে পারবে। পরিবেশগত একটা সুস্থ পরিবেশ, আইন শৃঙ্খলা ভালো করে দাও, আর একটু বাড়বে 30 থেকে 40% পর্যন্ত। কিন্তু 100% পেতে গেলে তারা বলছে, গবেষণা করে দেখছে যে পারিবারিক শান্তি যদি বজায় না থাকে তাহলে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে না, আর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হবে না। এই ঠাকুর আজ থেকে 70 বছর আগে ওই কথা বলেছেন, পাবনার সেই হিমায়তপুরের প্রত্যন্ত গ্রামে বসে এই কথা বলেছিলেন। আজকে বিজ্ঞানীরা এই কথা স্বীকার করছে। এই হলো ঠাকুরের আন্দোলন। আমরা যদি ঠাকুরের দীক্ষিত নাও করতে পারি, কমপক্ষে এই এই জীবন বিজ্ঞান, যে বিবাহ বিজ্ঞানটাকে যদি জানাতে পারি, তাদের মেয়েদের এইভাবে শিক্ষিত করে দেবে, অন্তত ভাই প্রতিলোম বিবাহ করো না। এই যে ঠাকুর বলছেন যদি বিবাহের মধ্যে গোল ঢুকিয়ে দেওয়া মানে প্রতিলোম বিবাহ, এটা প্রকৃতি বিরোধী। আজকে কতগুলি এরা বাড়িতে কথা বলছিল, বলে আমাদের এইভাবে, এমনকি শিক্ষক পর্যন্ত আমাদের বলে এসব কিছু না, এসব জাতপাত কিছু না, বিয়ে করতে গেলে যেখানে ইচ্ছে করা যায়। অদ্ভুত ব্যাপার, কি শিক্ষা দিচ্ছেন তারা? আমার তাদের কাছে বিনীত আবেদন, আপনারা প্রকৃতির দিকে একটু খুলে তাকান, চোখ মেলে তাকান। প্রকৃতি এই নিয়ম স্বীকার করে না, জীব জগতে নিয়ম স্বীকার করে না। মানুষ এই প্রকৃতিরই বিবর্তিত রূপ, এই জীব জগতের বিবর্তিত রূপ। মানুষের মধ্যে এই জিনিস স্বীকৃত হতে পারে না। আমাদের আর্য ঋষিরা এই জিনিস আবিষ্কার করেছিলেন, তারা জোর করে ঢুকে দেননি। আজকে বলা হয় কি ওগুলো আগেকার দিনে নিয়ম, আজকাল এসব মানতে টানতে দরকার নেই। খুব চলছে এই কথা, এর জাতপাত কি হবে? ভালোবাসা হলেই হলো, ছেলে ভালো হলেই হলো, মেয়ে ভালো হলেই হলো। আরে ভাই, ভালোর ক্রাইটেরিয়াটা কি? তার হতে পারে বহু এরকম প্রশ্ন আসে। একটি ব্রাহ্মণের ছেলে, একজন হয়তো অব্রাহ্মণের ছেলে, সে ট্যালেন্টের দিক দিয়ে অনেক উন্নত হতেই পারে। একটি মালদা থেকে আম তুলে এনে, মালদা আম, আমরা মালদাই আম খুব ভালো চিনি, আমরা মালদা আম কোয়ালিটির দিক দিয়ে খুব ভালো। মালদার একটি আম গাছকে যদি পুরুলিয়ার শুকনো মাটিতে পুঁতে দেওয়া হয়, ওর থেকে গাছ হবে, আমও হয়তো হতে পারে, কিন্তু সেগুলি ছোট হয়ে যাবে। অন্য আমের তুলনায় সে মালদা, সেই আমটি সেটা মালদা আম বলবো আমরা, কিন্তু মালদা আম দেখছি তুলনায় ছোট, অন্য সাধারণ আমের থেকে অনেক ছোট, হয়তো রস নেই তাতে। বলবো তাহলে এই তো মালদা আম, এই তো অবস্থা। আমরা বলবো কি? বলবো না। সেই মালদা আমের মধ্যে সম্ভাবনা রয়েছে, তাকে যদি উপযুক্ত মাটিতে রেখে দেওয়া হয়, আবার 1-2 জেনারেশন আবার সেই জায়গায় ফিরে আসবে। কিন্তু এটাকে ওই জায়গায় আনতে গেলে অনেক সময় লাগবে। এই সহজ বিজ্ঞানটা আমরা বুঝি না। তাই বংশগত গুণটাকে প্রথম মর্যাদা দিয়ে, প্রথম গুরুত্ব দিয়ে, যদি সুসন্তানের জননী হতে চায়, কে কোন মেয়ে সুসন্তানের জননী না হতে চায়, কোন বিবাহের মধ্যে দিয়ে তারা না চান যে তাদের সুসন্তান হোক, এই বিজ্ঞানটা দাদারা দয়া করে মাথায় রাখবেন। অন্তত এই দূরভাষের আওয়াজ যাদের কাছে পৌঁছচ্ছে, তারা এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করুন। যারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নিয়ে চর্চা করেন, তাদের সাথে
যোগাযোগ রাখুন। এই সুপ্রজনন বিজ্ঞানটা ঠাকুর যে দিয়ে গেছেন আপনার জন্য, প্রতিটি মানুষের জন্য, সেগুলি এসে জানার চেষ্টা করুন। এটা তথাকথিত ধর্ম আন্দোলন নয়, এটা আমার বাঁচার আন্দোলন। আপনার বাড়ির সমস্যা, আপনার আগামী দিনের কি জেনারেশন আসবে, সন্তান সন্ততির প্রশ্ন, বেঁচে থাকার প্রশ্ন, আপনার বংশের মধ্যে দিয়ে সে ভালো মানুষ আসবে না ডেভিল জন্মাবে সেই প্রশ্ন, আপনার অস্তিত্বের প্রশ্ন। তাই আপনারা চেষ্টা করুন, আসুন এই লিটারেচারগুলো জানার চেষ্টা করুন। এই হলো শ্রী ঠাকুরের বার্তা। এর মধ্যে দিয়ে একটা দৈব বিশ্ব সাম্যবাদী ব্যবস্থা দুনিয়া তিনি গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন মানুষ তৈরি করার মধ্যে দিয়ে। এই প্রথমবার পৃথিবীর ইতিহাসে আমি লিখিত হয়ে বলে দিচ্ছি, পৃথিবীর ইতিহাসে প্রথম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যিনি এই বিষয়টাকে এতখানি গুরুত্ব দিয়ে নতুন মানুষ তৈরি কথা বলেছিলেন, নতুন দেশ গড়ার কথা বলেছিলেন, নতুন বিশ্ব গড়ার কথা বলেছিলেন। বন্দে পুরুষোত্তম।